আলাইকুম সবাইকে। আমি স্নিগ্ধা দে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সেন্ট্রাল অপারেশন টিমে আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। সো আমরা সবাই তো জানি আজকের টপিক কি, তাই না? বলেন তো আজকের টপিকটা কি? Cloud computing. Cloud computing. এক্স্যাক্টলি, ক্লাউড কম্পিউটিং। সো আশা করছি সবাই ক্লাসের আগেই আমরা ম্যাটেরিয়ালস গুলো ড্যাশবোর্ড থেকে দেখে নিয়েছি, সো দ্যাট আমাদের জন্য আরেকটু ইজি হবে লেকচারটা শোনার জন্য। সো আজকে আমাদের সাথে ট্রেনার হিসেবে আছেন নূর মোহাম্মদ স্যার, লেকচারার অফ আইসিটি এট কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সো স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারের এই ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য একটু সময় বের করে আমাদেরকে এত সুন্দর একটি ক্লাস আজকে আমাদেরকে উপহার দেবেন। সো আজকে আমরা স্যারের কাছে সরাসরি চলে যাচ্ছি, আর দেরি করছি না। স্যার, ইটস আপ টু ইউ নাও। আমরা শুরু করতে পারি ক্লাসটি, এবং আমি আপনাকে কো-হোস্ট করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আপনাকে অনেক ধন্যবাদ। কৃতজ্ঞ আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতি, যে আমাকে এবারের সিজন 2-তে আমাকে যেটাকে বলে মেন্টর হিসেবে আইসিটির আমাকে সিলেকশন দেওয়া হয়েছে এবং ক্লাস করার সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আর এর সাথে আমি বলে রাখি যে এর আগের সিজনেও আমি ছিলাম মেন্টর হিসেবে আইসিটির। এটা আমি আবারও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। তো আমি সরাসরি আমার স্ক্রিনটি শেয়ার করতে চাই। তো আমি আশা করি শিক্ষার্থীরা, এখন রাত কত, 9:30, আসলে বেশ অনেকটাই রাত বলা যায়, শীতের রাত, কষ্ট করে এই সময়টা তারা থাকছে, আমাকে দিচ্ছে, এর জন্য আমি কৃতজ্ঞ। তো যদি শিক্ষার্থীদের প্রথমে কিছু বলার না থাকে, তাহলে আমি সরাসরি আমার স্ক্রিন শেয়ার করে আমি কিছু রিসোর্স তাদেরকে দেখাতে চাই। আমি কি স্ক্রিন শেয়ার করব? জি স্যার, অবশ্যই। জি, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমি স্ক্রিনটি শেয়ার করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু আমাকে জানাবেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ইতোমধ্যেই আপনারা আমার পরিচয় জেনেছেন। আমি মানিকগঞ্জ সদরে কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের আইসিটি প্রভাষক হিসেবে আমি আছি। আজকে আমার 9 ফেব্রুয়ারি আমার 8:30 থেকে 9:30 পর্যন্ত একটি ক্লাস ছিল। যারা কলেজ পর্যায়ে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করে, আলিম পর্যায়ে, তাদের সাথে ক্লাসটি আমি এইমাত্র শেষ করে দেন আবার আপনাদের সাথে যুক্ত হয়েছি পলিটেকনিক। তো 9:30 থেকে 10:30 পর্যন্ত আমি আপনাদের সাথে আছি ক্লাউড কম্পিউটিং টপিক নিয়ে। তো এখানে আমি পলিটেকনিক এবং এই সাধারণ শিক্ষার্থী যাদেরকে পড়াই, আমি জানি যে পলিটেকনিক স্টুডেন্ট যারা, তাদের 4 ইয়ার্স কোর্স, এসএসসির পরে তারা 4টা বছর তারা পড়াশোনা করে, এবং তাদের যে সাবজেক্টটি সেটি মূলত যেটাকে বলা হয় হাতে কলমে শিক্ষা, কারিগরি শিক্ষা। তাদের বোর্ড হলো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এগুলো আমরা জানি। আমাদের এখানে টোটাল আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে যে সমস্ত কোর্স অফার করা হয়েছে বা সেগমেন্টের উপর যে প্রতিযোগিতা যা হবে, সেখানে আজকের আমার টপিক হলো ক্লাউড কম্পিউটিং। তো কিছুক্ষণ আগেই আমি ক্লাসটি নিয়েছি কলেজ পর্যায়ে, আমি আবার ওই কথাটা রিপিট করলাম। তো প্রথমেই আমরা ক্লাসটিতে সরাসরি আমরা যাচ্ছি, একটু স্লাইডগুলো দেখার চেষ্টা করি। এখানে মূলত প্র্যাকটিক্যাল বেস দেখানোর সুযোগটা কম, আর এখানে ক্লাউড কম্পিউটিং বিষয়টা একটু লেকচার, মানে অর্থাৎ যেটাকে বলে লেকচার ভিত্তিক হবে আর কি। এই জন্য অনেকের কাছে একটু মানে বোরিং লাগতে পারে, তার জন্য আমি সরি। আর প্রথমে আমি একটু লেকচারটা দিতে চাই, কনসেপ্টটা একটু আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কাছ থেকে আমি পরে আবার কিছু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। যতটুকু আমি জানি বলার চেষ্টা করব, আর যেই জায়গাগুলো আমি আটকে যাই যদি এরকম হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে আমাদের স্যাররা আছেন ব্যাকআপে, ইনশাল্লাহ তারা বিষয়টি দেখবেন। ওকে, ফাইন। তো এখানে ক্লাউড কম্পিউটিং এই বিষয়টি নিয়ে আমি কথা বলছি। তো এখানে নামটি আসছে ক্লাউড কম্পিউটিং, এইটি নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে একটু দেখতে পাচ্ছি যে ক্লাউড কম্পিউটিং একটি কনসেপ্ট, একটি ধারণা, একটি প্রযুক্তি। সেটাকে কি বলছি আমরা? ডেটা এবং অ্যাপ্লিকেশনগুলো কি করবে? পরিচালিত হবে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স, বলতেই আমরা বুঝবো কি হার্ডওয়্যার সফটওয়্যারের যে পার্ট,
অবশ্যই সেই হার্ডওয়্যার এবং সফটওয়্যার কানেক্টেড থাকবে নেটওয়ার্কের মাধ্যমে, কোনো একটা নেটওয়ার্ক ডিভাইস। বিশেষ করে আমরা নেটওয়ার্ক ডিভাইস বলতে রাউটার, হাব, সুইচ এগুলোকে আমরা বলতে পারি, মিডিয়া গেটওয়ে, নেটওয়ার্ক ডিভাইস। ওকে, এখন এইগুলো ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা কি করতেছি, অর্থাৎ এই যে কম্পিউটার যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে বিষয়টা, এই রিসোর্সগুলো আমরা কি করব নেটওয়ার্কের মাধ্যমে এইখান থেকে আমরা সার্ভিসটা মানে কি করব, অর্থাৎ যারা সার্ভার ইন থেকে সার্ভিসটা প্রোভাইড করবে আর ক্লায়েন্টস জায়গা থেকে এই সার্ভিসটা গ্রহণ করব। এই যে সার্ভিস বা সেবা আমরা একজন দিচ্ছে, একজন গ্রহণ করতেছে, সেটা হতে পারে মানে মানে যেটাকে বলে টাকা পয়সা দিয়ে, অর্থাৎ আরেকটা হতে পারে ফ্রি। এটার সাথে আমরা সবচেয়ে বেশি মানে পরিচিত শব্দ সেটা হলো আমাদের আমরা যে জিমেল ইউজ করি, আমরা যে মানে গুগল ড্রাইভ ইউজ করি, এরকমভাবে ড্রপ বক্স, তারপরে আমরা ওয়ান ড্রাইভ, এই সমস্ত বিষয়, অর্থাৎ আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন আমরা রিসোর্সটাকে সেখান থেকে আমরা নেই এবং ব্যবহার করি। তো এই পুরো ম্যানেজমেন্ট, পুরো সিস্টেমটাই, পুরো প্রসেসটাই আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের সাথে জড়িত। আমি এখান থেকে এটার একটা নামকরণের বিষয়টি নিয়ে একটু কথা বলবো। একটু নামকরণের বিষয়টি আমরা আসছি যে আসলে ক্লাউড কম্পিউটিংটা কোথা থেকে আসছে বা কী। ক্লাউড মানে মেঘ, রূপক ধর্মী এই শব্দটি, এটা ব্যবহার এখানে করা হয়েছে রূপক অর্থে। ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে সার্ভিস দাতার তত্ত্বাবধানে সকল কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকবে। ক্রেতা বা ব্যবহারকারী শুধু ছোট ও কম খরচের একটি ডিভাইসের মাধ্যমে, যেটাকে আমরা স্মার্টফোন বা ল্যাপটপ বা যেগুলোই বলি, এর মাধ্যমে আমরা, সেটা তার মাধ্যমেও হতে পারে, তার বিহীনও হতে পারে, আমরা কি করি সেই সার্ভিসটা আমরা কি করি, সার্ভিস যারা দাতা যে সেখান থেকে আমরা মূল যে কম্পিউটার, অর্থাৎ আমরা সার্ভারের সাথে আমরা কানেক্ট হয়ে আমরা এই সেবাটা যে নেই, এই যে পুরো প্রসেসটা, এই এই কম্পিউটিংয়ের যে কাজটা সম্পাদন করে, এটাই হলো মূলত ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ রিসোর্সগুলোকে আমরা কি করব, আমরা অনেক দূরে থাকি, সেই জায়গা থেকে আমরা সার্ভিস দাতা তার যে অবকাঠামো, তার যে রিসোর্সগুলো আছে, সমস্ত যে প্রক্রিয়া, এই জায়গাগুলো থেকে আমরা রিসিভ করি। বাট আমরা কিন্তু এটা দেখতে পাই না। এই যে গুগল ড্রাইভ আমরা ইউজ করি আমাদের নিজেদের প্রয়োজনে, বা এখানে যে 15 GB আমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ এই পরিমাণ ডাটা আমরা রাখবো, এটা আমরা ফ্রি অফ কস্টে রাখি। এরপরে যদি আমরা আরও বেশি ডাটা রাখতে চাই, তখন কিন্তু আমাদের কিন্তু একটা পেমেন্ট দিয়ে রাখতে হয়। কিন্তু আমরা জানি না যে আমরা এখন যে মানে গুগল ড্রাইভের যে ইনফরমেশনটা আমরা যে রাখছি, এবং এটা যে আবার আমাদের প্রয়োজন মতো আমরা অ্যাক্সেস করে ব্যবহার করছি, কিন্তু এটা কোথায় আছে এই সার্ভারটা, এটা সম্পর্কে কিন্তু আমাদের ওইভাবে জানা থাকে না। তো এটা যারা ম্যানেজমেন্ট প্রক্রিয়া যারা আছে এই ক্লাউড কম্পিউটিংয়ের, তারা বলতে পারবে যে কার সার্ভার কোথায় বা কীভাবে। তো যাই হোক, ক্রেতা বা ব্যবহারকারীর কাছে এসব সার্ভিস অনেকটা মেয়ে কিংবা কল্পনার কোনো একটা রাজ্য থেকে পাওয়ার মতো মনে হয়। নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকার সময় ক্রেতা বা সার্ভারের মাঝের ইন্টারনেটের, এখানে বলছে মাঝের ইন্টারনেটের অংশটিকে অনেক আগে থেকেই মেঘের ছবি দিয়ে বোঝানো হতো। আমরা ইন্টারনেটের কখনো যদি বুঝতে চাই যে ইন্টারনেটের সাথে আমাদের বিষয়গুলো কানেক্টেড, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই ক্লাউড বা মেঘের মতো করে কিন্তু একটা পিকচার আমাদের চোখের সামনে কিন্তু চলে আসে। তাহলে এই সিস্টেমের যে ডায়াগ্রাম, সেটা কিন্তু অনেকটা জটিল একটা সাংগঠনিক একটা পার্ট। সেখানে কোনো বিষয় সম্পর্কে ধারণার জন্য ক্লাউড বা মেঘের প্রতীক ব্যবহার করা হয়, সেই থেকেই ক্লাউড কম্পিউটিং কথাটি এসেছে। আমরা এই ধরনের তথ্য উপাত্তগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। বিশেষ করে আমরা গুগল, যেটাকে বলে যে মানে কি বলে গুগল, তারপরে হলো গুগল করতে পারি, আমরা সেখানে উইকিপিডিয়া ইউজ করতে পারি, আমরা বিভিন্ন ই লার্নিং যে সমস্ত ওয়েবসাইট আছে সেগুলোতে যেতে পারি, আমরা যেটা পারি সেটা হলো ইউটিউব থেকে আমরা রিসোর্সগুলো আমরা শেয়ার করতে পারি। তো এখন আমি প্রথমে কিছু কথা তাত্ত্বিকভাবেই আমি আলোচনা করছি। আমরা সবাই একটু জিমেল, গুগল ড্রাইভ এগুলোর সাথে আমরা সবাই জড়িত। গুগল ডক্স আমরা কিভাবে ব্যবহার করতে হয়, গুগলের যতগুলো প্ল্যাটফর্ম আছে, গুগল ক্লাসরুম আমরা ইউজ করে ক্লাস করি, এগুলো সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত। বিশেষ করে আমাদের প্যান্ডামিক যে সিচুয়েশনটা ছিল, করোনাকালীন সময়টা, তখন কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসগুলো কিন্তু ব্যাপকভাবে কিন্তু আমরা ব্যবহার করেছি। তো যাই হোক, আমরা এখানে বলবো যে ডেটা এবং অ্যাপ্লিকেশনগুলো ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়, ঠিক আছে। আর অবশ্যই এই ডেটার কথা যখন বলবো, উপাত্তটা যে আমরা নিব প্রয়োজন মতো, অবশ্যই সেটা ডেটা বেজে থাকবে। আর আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করব, সুতরাং ডেটা বেজে ডেটা থাকবে, অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা সেই অ্যাক্সেসটা নিব।
তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের সংজ্ঞাটা আমরা কয়েকভাবেই বলতে পারি। সব কথার শেষ কথা যে কম্পিউটার রিসোর্স, যেটা হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কের যে ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা কি করি, কোনো সার্ভিস বা সেবা প্রদান করা হয়। এটাই মূলত ক্লাউড কম্পিউটিংয়ের বিষয়। আমরা এখানে বেশ কিছু মানে একটা পিকচারে ক্লাউড কম্পিউটিং ওই যে মেঘের মতো দেখতে পাচ্ছি আমরা। পৃথিবীর যে কোনো প্রান্তেই বসেই কিন্তু মেঘ দেখা যায়, তাই না? তো এই মেঘের যে কানেক্টিভিটি, দ্যাট মিনস ইন্টারনেটের যে কানেক্টিভিটি, কল্পনায় যদি এভাবে আমরা চিন্তা করি যে আমাদের বিভিন্ন দেশে আমাদের সার্ভার আছে, সেই সার্ভারের ভিতর ইনফরমেশন আছে, অবশ্যই সেই ডাটাবেজের সাথে কানেক্টেড। হ্যাঁ, আমাদের সেই ইন্টারনেটের কানেকশন ছাড়া তো আর আমরা ডাটাবেস থেকে কোনো তথ্য আমরা এক দেশ থেকে আরেক দেশে বা এক প্লেস থেকে আরেক প্লেসে নিতে পারবো না। তো এখানে আমাদের বেশ কিছু পয়েন্ট আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে। ক্লাউড কম্পিউটিংয়ের সাথে আমাদের পিসি, স্মার্টফোন, ডেটাবেস, লোগো দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটারই আমরা লোগো দেখতে পাচ্ছি। তাহলে আমরা তথ্য আর ডেটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, যেটাকে আমরা ডেটা এবং ইনফরমেশন বলি। যেমন আমি এখানে একটু ছোট্ট করে বলতে চাই, যেমন ডেটা, যেমন আমি যদি বলি 47, 47 দ্বারা কি বোঝায়? এটা একটা সংখ্যা, কিন্তু আমি যখন উল্লেখ করে দিব যে 47 এটি হলো আমার এইজ, বর্তমান এইজ 47, আমি এই যে বললাম এই পুরো কথাটার দ্বারাই কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এটা একটা তথ্য, একটা মিনিংফুল একটা অর্থ দাঁড়ালো যে 47 আমার এইজ। তাহলে এই 47 আমার এইজ, আর 47 শুধু বলি, এখন হতে পারে 47 মানে হলো আমার ওজন 47 কেজি, এটাও তো হতে পারে। তো যাই হোক, যখন ডেটাটাকে আমরা তার একটা মিনিংফুল অর্থে নিয়ে যাব তখন সেটা হবে তথ্য। তাহলে আমরা এই প্রযুক্তির যে খাতে আমরা ডেটা, ইনফরমেশন, এগুলোর সাথে আমরা সবসময় জড়িত, সবসময় আমরা শব্দগুলো শুনতে পাই। এবং অবশ্যই আমরা অ্যাপস নামে যেগুলো পরিচিত, আমরা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ইউজ করি, অপারেটিং সিস্টেম কম্পিউটার যেটা আমরা উইন্ডোজ বেশিরভাগ জনপ্রিয়, আমরা সেটা ইউজ করি, কেউ আমরা লিনাক্স ব্যবহার করি, তাই না? তো এই তো মোবাইল ফোন এবং কম্পিউটার জগতে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি। যাই হোক, সেইগুলো কি করবে, সার্ভারে সংরক্ষণ থাকবে এবং সেখান থেকে পরিচালিত হবে। এবং এই পুরো কাজটি করার জন্য ইন্টারনেট কানেক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্লাউড কম্পিউটিং বলবো অথচ ইন্টারনেট কানেকশনটাকে বাদ রাখবো, তাহলে আমরা ডেটাটাকে অ্যাক্সেস করবো কিভাবে? এই হলো ব্যাপার। সুতরাং আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে আমাদের পার্সোনাল কম্পিউটার, সেগুলো আমরা সার্ভার থেকে আমরা রিসিভ করব, আমরা সেখান থেকে ডাটা ব্যবহার করব, আমরা ডেটাবেজের থেকে ডাটা নিব, এবং অবশ্যই এখানে একটা নেটওয়ার্ক জড়িত। আমরা বিশেষ করে নেটওয়ার্কের ক্ষেত্রে যদি বলতে চাই যে আমরা জানি যে অনেকগুলো টপোলজি আছে, তাই না? রিং টপোলজি, হাইব্রিড টপোলজি, হাইব্রিডটা তো পরে আসতেছে, রিং টপোলজি, স্টার টপোলজি, বাস টপোলজি, তারপরে হলো মানে কি বলে ট্রি টপোলজি, এরকম করে বেশ কিছু টপোলজি। আর হাইব্রিডটা হলো যখন অনেকগুলো টপোলজি কানেক্টেড থাকে, মানে একের অধিক টপোলজি যখন কানেক্টেড, তার মানে এই সমস্ত ডিভাইসগুলো, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই ডিভাইসগুলো কিন্তু আমার নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, এবং এই জায়গায় কিন্তু ইনফরমেশনটাকে কি করা হয়, শেয়ার করা হয়। হ্যাঁ, মানে সার্ভার, তাহলে শেয়ারটা কি, অর্থাৎ আমরা রিমোট এন্ড থেকে আমরা ওই সার্ভারের সাথে কানেক্টেড হই, কিন্তু সেই সার্ভারটা কোন দেশে আছে আমরা জানি না। আমরা বিশেষ করে ওয়েবসাইটের কথা বলতে পারি। ওয়েবসাইটে আমরা যখন লগ ইন করি, আমাদের সেখানে একটা ডোমেইন, একটা হোস্টিংয়ের ব্যাপার থাকে, সেখান থেকে আমরা ডেটা আমরা সেখানে রাখি, সেই ডেটাটাকে আবার আমরা সেটাকে রিমুভ করি, প্রয়োজন মতো আমরা ব্যবহার করি, এই যে বিষয়গুলো। কিন্তু মূল ব্যাপারটাই হলো যে ইন্টারনেটে অ্যাক্সেস নিব, ক্লাউড সার্ভিস মানে ক্লাউড কম্পিউটিংটা হলো ইন্টারনেটের অ্যাক্সেস থাকবে, ডেটাবেস থাকবে, মানে মোটা দাগে যদি আমরা বলতে চাই ডেটাবেস থাকবে, ডেটাবেস থেকে ডেটা, আগে তো অবশ্যই আমাদের ডেটা না রাখলে আমরা ডেটা পাবো কোথায়? ডেটা আমাদের সেই সেভ থাকবে, সংরক্ষণ থাকবে, সেখান থেকে আমরা সেই ডেটাগুলোকে ইউজ করব, এই হলো বিষয়। এবং এক্সেসটা আমরা যাব, এখন সেই ক্ষেত্রে কি আমরা পেমেন্ট দিব না পেমেন্ট ছাড়াই আমরা এক্সেস করব, এই বিষয়গুলো সেটার উপর ডিপেন্ড করবে। যারা সার্ভিস প্রোভাইডার তারা বলবে যে আমার এই সার্ভিসটা, যেমন আমরা 15 জিবি যেটা জিমেলের জন্য আমরা গুগল ড্রাইভ অ্যাক্সেস করি, এরপরে কিন্তু আমাদের পরবর্তী পেমেন্টের দিকে চলে যেতে হয়। তাহলে ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকেই ডেটা এবং অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করতে পারে। আমার মনে হয় এই পর্যন্ত আমি যতটুকু বলেছি, আমার মনে হয় শিক্ষার্থী যারা আছে আপনারা বোধহয় মানে কিছুটা হলেও, মানে আপনারা তো, আমি জানি অনেকেই এখানে আরও অনেক এক্সপার্ট বলতে আপনারা বিভিন্ন রিসোর্স শেয়ার করে অনেক কিছু জানেন, বাট আমার জায়গা থেকে জাস্ট আপনাদের সাথে বিষয়টা আরেকটু শেয়ার করা বা রিভাইজ করা, এই আর কি। এখানে ক্লাউড কম্পিউটিংয়ের বহুবিধ ব্যবহার আছে। এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, তাই সেই পরিষেবার মধ্যে আছে জিমেল মানে গুগল মেল, ইয়াহু মেল অর্থাৎ ওয়াই মেল বা আউটলুক, এইরকম ইন্টারনেটের যেই জগতে যে ধরনের স্টোরেজ মানে পরিষেবাগুলো আমরা পেয়ে থাকি। জিমেইল এ
লগ ইন করবো, তার মানে তো আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমাদের। আমার মনে হয় সবারই জিমেল অ্যাকাউন্ট আছে। জিমেলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেখানে আমাদের নিজেদের মতো করে ছবি বা যেটা যেটা দিয়ে আমরা যত ইনফরমেশন দেওয়া লাগে দেই। তার পরবর্তীবার কিন্তু আমরা একটা আইডি এবং একটা পাসওয়ার্ড পাই। তার পরবর্তীবার ওইখানে আমরা মেইলে কোনো ইনফরমেশন কাউকে আমরা সেন্ড করলাম, রিসিভ করলাম, এই কাজগুলো আমরা করি। তারপরে হলো এখানে বলছে অনলাইন স্টোরেজের মধ্যে গুগল ড্রাইভ আছে, ড্রপ বক্স আছে, ওয়ান ড্রাইভ আছে, এগুলো নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ আগেই কিন্তু আলোচনা করলাম। স্ট্রিমিং সেবা, আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা কি করি, আমরা ইউটিউবে তো এমনিতেই ভিডিও আপলোড করি, তাই না? ভিডিও ইউটিউব থেকে আবার ডাউনলোড করি, আপলোড করার পরেই তো ডাউনলোডের বিষয়টা আসে। এছাড়াও কিন্তু আমরা ইউটিউব থেকে কিন্তু আমরা স্ট্রিমিং করতে পারি, অর্থাৎ লাইভ ইউটিউব থেকে স্ট্রিমিং হোক, সেটা কিন্তু এই যে বিশেষ করে আমি অনেক সময় ইউটিউবের ইটা করি, যেটাকে বলে ইয়ে দিয়ে ওবিএস দিয়ে করি, বা মানে স্ট্রিমিয়ার্ডের মাধ্যমে আমি কিন্তু এই স্ট্রিমিংটা করে থাকি। সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আমরা সবাই পরিচিত, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো আর ব্যাপারে আর বলার কিছু নাই, এগুলো আমরা জানি। অনলাইনের বিভিন্ন অফিস টুলস আছে, গুগল ডক্স, এগুলো আমরা ব্যবহার করি। গুগলের মধ্যে কিন্তু আমরা যখনই জিমেলে লগ ইন করি তখন কিন্তু এই যে 3 ডট, আমরা ওখানে ক্লিক করলেই দেখবো অনেকগুলো পরিষেবার ব্যাপার আছে, সেখানে গুগল ডক্স আছে, তারপরে এই যে মাইক্রোসফট অফিস, তো সেখানে না গুগল ডক্স আছে, গুগল ক্লাসরুম আছে, তাই না? এইরকম করে তারপরে কিন্তু আমরা এই যে গুগল ফর্ম আমরা তৈরি করে বিভিন্ন ডেটা কালেক্ট করতে পারি। এই ধরনের অনলাইন অফিস টুলসগুলো আমরা ব্যবহার করি। গেমিং সেবা আছে, মানে এরকম ধরনের বেশ কিছু ক্লাউড কম্পিউটিংয়ের সাথে কি কি বিষয় আসলে জড়িত, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিলাম। আমরা এখানে ক্লাউড কম্পিউটিংয়ের প্রয়োজনের জন্য আমরা এখানে এই কতগুলো মডেল আছে, তার ভিতর থেকে কোন মডেলটা উপযুক্ত এটা আসলে ডিপেন্ড করে আমাদের এটার যে কাজটা, সেই কাজের উপর ভিত্তি করে আমরা কিভাবে এটা কাজটা করব। এখানে আমরা পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড নাম শুনি আমরা বলতে পারতেছি যে পাবলিক ক্লাউডটা কি, এটার খরচের ব্যাপার বলি, কার্যকরী কতটুকু, স্কেলেবল কিনা, এটার সীমিত, এটা নিরাপত্তা নিয়ন্ত্রণটা কেমন হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা প্রাইভেট ক্লাউডে সেটার অবশ্যই সেবাটাও একটু উন্নত মানের হয়। মানে একটা হলো পাবলিক ক্লাউড হলো সবাই অ্যাক্সেস করতে পারলো যে যার মতো করে, এবং সেখান থেকে সে রিসোর্স শেয়ার করলো, এরকম একটা ব্যাপার। আর প্রাইভেট যেই বিষয়টা সেটা আমরা নাম শুনি বলতে পারতেছি, এটার একটু খরচের ব্যাপার থাকে, এটা নিরাপত্তার ব্যাপার, নিয়ন্ত্রণের ব্যাপারটা একটু আরেকটু উচ্চমানের। আর হাইব্রিড যেটাকে আমরা বলবো যে প্রাইভেট এবং পাবলিক, এই দুইটার কনসেপ্টটা জাস্ট এখানে জেনারেট করা হয়েছে। পাবলিক এবং প্রাইভেট ক্লাউডের সেরা দিকগুলির সংমিশ্রণ আমরা বলতেই পারতেছি হাইব্রিড। ওই যে আমরা যে টপোলজির কথা বললাম না, নেটওয়ার্ক, সেখানে হাইব্রিড টপোলজি 5টা টপোলজির মধ্যে থেকেই জাস্ট আমরা একের অধিক টপোলজি ইনক্লুড করেই আমরা কিন্তু হাইব্রিডের দিকে আসতে পারতেছি। এখানে আমরা পাবলিক ক্লাউড সম্পর্কেই যদি আরেকটু বুঝতে চাই, তাহলে এটা সবার জন্য উন্মুক্ত, কিছুক্ষণ আগেই আমি বললাম। তাহলে যে টাকা দিবে সে সার্ভিস পাবে, এমন ক্লাউডকেই পাবলিক ক্লাউড বলে। আচ্ছা, এখানে AWS, তারপরে অ্যাজিউর, এই সমস্ত শব্দগুলো এখানে জড়িত। এসব ক্লাউডের সুবিধাটাকে যে কেউ এটার সেবা নিতে পারে। আর প্রাইভেট ক্লাউডটা কি, প্রাইভেট ক্লাউড সার্ভিস একটি নির্দিষ্ট গ্রুপ বা ইউজারের জন্য তৈরি করা থাকে, যা পাবলিক ক্লাউডের মতো সকলের জন্য উন্মুক্ত নয়। এই ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্য প্রোভাইডার ডেটা সেন্টারে সার্ভার কি করে, ভাড়া করে, সেখানে পাবলিক ক্লাউডের বাইরে একটি প্রাইভেট ক্লাউড তৈরি করে। এটি সাধারণত একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিবেশে স্থাপন করা হয়। আর হাইব্রিড ক্লাউডটা আমরা বলছি যে দুইটার সংমিশ্রণ, সকল ধরনের পাবলিক এবং প্রাইভেট ক্লাউড সার্ভিসগুলা নেটওয়ার্ক সিস্টেম ইউজ করে একই সাথে কানেক্টেড থাকা। এই যে হাইব্রিড ক্লাউড সিস্টেম একসাথে দুটা কানেক্টেড থাকবে। এখন সেই ক্ষেত্রে যখন প্রাইভেটের কার্যক্রম তখন প্রাইভেট থেকে সার্ভিস, আর যখন পাবলিকলি তখন পাবলিক সার্ভিস এখান থেকে প্রোভাইড করা হয়। তো আমরা আর একটু সামনের দিকে যাই ক্লাউড কম্পিউটিংয়ের কাজের বৈশিষ্ট্যের উপর। এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, তাই না? আর্কিটেকচার, আমরা কিন্তু সবাই কম্পিউটারের একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার বা আর্কিটেকচার কিন্তু আমরা সবাই জানি। সেটা কি? ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুটের মধ্যে আমরা পেরিফেরালস ডিভাইস কি বলবো? মাউস, কিবোর্ড। আর প্রসেসিংয়ের মধ্যে আমরা বলি, এটা আমরা সবাই জানি যেহেতু কম্পিউটিং সিস্টেম, সুতরাং কম্পিউটার আর্কিটেকচারটা আমাদের মাথার মধ্যে কিন্তু সবারই আছে, তাই না? সেখান থেকে ক্লাউড কম্পিউটিংটাকে আমরা আলাদা করছি। তাহলে কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে সিপিইউর মধ্যে কি থাকে? একটা থাকে হলো ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আরেকটি হলো কন্ট্রোল ইউনিট, আরেকটি হলো রেজিস্টার বা যেটাকে মেমোরি বলছি। আর এখান থেকে আউটপুট যে ডিভাইস সেগুলো হলো আমরা প্রিন্টার, মনিটর, এগুলো আমরা বলে থাকি। তাহলে পুরো প্রসেসটা, দ্যাট মিনস
যে সিপিইউর যে পার্টটা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আমাদের কি কি অংশ, এএলইউ অ্যারিথমেটিক অর্থাৎ গাণিতিক, লজিক ইউনিট অর্থাৎ গাণিতিক এবং যৌক্তিক কাজটি একটি ইউনিটই হয়, কন্ট্রোল ইউনিট প্রসেসিং যেটা মানে প্রসেসর যে কাজটি করে পুরো সিস্টেমটাকেই ইনপুট থেকে ডেটা নেয় প্রসেসিং করে, আর যেখানে তার স্টোরেজ রাখার দরকার মেমোরি, সেখানে কিন্তু স্টোরেজের ব্যাপার আসছে, অর্থাৎ আমরা যে কম্পিউটার যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার সেটার মধ্যে কিন্তু স্টোরেজের ব্যাপারটা থাকছে। কেননা আমাদের স্টোরেজে যদি ডেটা না থাকে তাহলে আমরা ডেটাটাকে ব্যবহার করব কিভাবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু ক্লাউড কম্পিউটিং এর এই আর্কিটেকচারটাই দেখতে পাচ্ছি। সার্ভার, সার্ভার বলতেই তো আমরা বুঝি, আসলে সার্ভার বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি জাস্ট একটা কম্পিউটার, তাই না? সার্ভার কম্পিউটার, কিন্তু সেই কম্পিউটারটা আমাদের মতো এরকম নর্মাল একটা ডেস্কটপ বা মানে যেটাকে বলি ল্যাপটপ এরকম না, এটা আমরা সবাই জানি, তাই না? সার্ভারটা হলো সেই হার্ড ডিস্কের ক্ষমতা মানে স্টোরেজ ক্ষমতাটা অনেক বেশি, হ্যাঁ, এবং এর ডেটাটা ওখান থেকে ট্রান্সফার যে হবে বিভিন্ন ক্লায়েন্ট যখন তার কাছে ইনফরমেশনটা চাইবে সেজন্য যত স্পিডে এই ডেটাটাকে ট্রান্সফার করতে পারি। আমরা ভার্চুয়াল ডেস্কটপের কথা আমরা শুনি, অর্থাৎ আমরা যে ডেস্কটপ ইউজ করি, এই যে এখন আমরা কি করতেছি, আমরা কিন্তু এক একজন এক এক জায়গায়, তাই না? কিন্তু প্রত্যেকেই আমরা পিসি ব্যবহার করতেছি, এই যে ডেস্কটপ বা কম্পিউটার যাই বলি ভার্চুয়াল ভাবেই আমরা কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড। সফটওয়্যার প্ল্যাটফর্ম, অবশ্যই আমরা এই যে হার্ডওয়্যার ডিভাইসগুলো এখানে আমরা কি করি, সফটওয়্যারগুলো আমরা কি করি শেয়ার করি, তাই না? তাহলে সফটওয়্যার একটা প্ল্যাটফর্ম থাকবে, তাহলে যারা প্রোগ্রামার যারা অ্যাপ্লিকেশনগুলো তৈরি করেছে, তাই না, সে সফটওয়্যারগুলো তৈরি করেছে সেখান থেকে আমরা সেই রিসোর্সটা শেয়ার করি। ওই যে আমি কিছুক্ষণ আগেই বললাম স্টোরেজ ডেটা। তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের জায়গায় আমরা কিন্তু একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে মেঘের মতো করে কিন্তু ইন্টারনেটের কানেক্টিভিটিটা একটু জটিল প্রক্রিয়া। কেন বলছি? কেননা এখানে আমাদের সার্ভার, এখানে আমাদের ভার্চুয়াল, এখানে আমাদের সফটওয়্যার, আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের ডেটাবেজের কথা বললেই তখন ওরাকল চলে আসে, এরকমভাবে অনেক বা স্টোরেজ ব্যাপার চলে আসে, ঠিক আছে, সব কিছুই। এবং এর সাথে আমাদের নেটওয়ার্কিং যে সমস্ত ডিভাইস আছে, রাউটার, সুইচ, ইন্টারনেটের সাথে কানেক্টেড, এবং এই রাউটারের সাথে কিন্তু আমাদের মোবাইল, ল্যাপটপ, প্রিন্টার এগুলো সম্পর্ক। আর এখানে সুইচের সাথেও কিন্তু সেই একইভাবে আমাদের বিভিন্ন ডেস্কটপ কানেক্টেড। কেননা আমরা আসলে সুইচ বলতে কিন্তু আমরা যারা টেলিকমে জব করেছি আমরা কিন্তু বিভিন্ন এই যে মোবাইল ফোনে আমরা যে বিটিএসগুলো দেখি, আমি যদি এখান থেকে একটু বলে থাকি, আমরা যে মোবাইল ফোনের যে সিম ইউজ করি, তাই না, এই এক একজন এক একটা সেট ইউজ করি, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু বিটিএস এর সাথে কানেক্টেড, অর্থাৎ বেস ট্রান্সিভার স্টেশন। এই বিটিএস এর আন্ডারে আমরা থাকি এবং এই বিটিএস এর মধ্যেই কিন্তু আমরা যদি কখনো কেউ যাই বা এই অভিজ্ঞতা থাকে, সেটার মধ্যে কিন্তু আমার ট্রান্সিভার আছে, আমার মিডিয়া গেটওয়ে আছে, আমার পিএ পাওয়ার অ্যাম্পলিফায়ার আছে, আমার এডি অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার বা ডিএ ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্টার আছে, এখানে আমার কিন্তু পাওয়ার সিস্টেমের তোর কথা বললামই, তারপরে আমার মিডিয়া গেটওয়ে আছে, আমার সুইচ আছে, আমার রাউটার আছে, এবং আমার এই এন্টিনাগুলো কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে। সেই জায়গা থেকে আবার এই বিটিএসগুলো কিন্তু আবার বিএসসির সাথে কানেক্টেড, মানে বেস স্টেশন কন্ট্রোলার। সেই বিএসসিগুলো কিন্তু আবার এমএসসির সাথে কানেক্টেড, অর্থাৎ মাস্টার সুইচ কন্ট্রোলার, এবং এইগুলোর সাথে কিন্তু আমাদের বিএলআর, এইচএলআর কিন্তু সম্পৃক্ত। তো ওভারঅল মিলিয়ে কিন্তু আমার একটা মানে যেটাকে বলি আমরা ব্যান্ডউইথ যেই সিস্টেমে নেওয়া এক একটা কোম্পানি তারা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড। যখন আমাদের ডেটাবেজে তথ্য থাকে সেখানে এই যে আমরা এত কাস্টমার এতজন কথা বলি, আমাদের কিন্তু এই এইচএলআর ভিএলআর আমাদের কাছে কিন্তু সেই তথ্যগুলো কিন্তু মোবাইল ফোন কোম্পানির সেই সিস্টেমে কিন্তু এটা কিন্তু স্টোরেজ করা থাকে, মানে তাদের ডাটাবেজে। আমি যদি আজকে 1 মাস 2 মাস আগের ইনফরমেশন দেখতে চাই, কোথায় কল করেছি বা কি করেছি, সেই ইনফরমেশনটা কিন্তু আমরা পেতে পারি। যাই হোক, আমি ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যেই এই কথাগুলো কেন বললাম, যতবার আমরা ক্লাউড কম্পিউটিংয়ের শব্দ উচ্চারণ করব ততবারই আমাদের সার্ভারের কথা আসবে। সার্ভারগুলা থেকে আমরা সার্ভিস দিব, আমরা সেখানে ডেস্কটপ মানে আমাদের ল্যাপটপ, স্মার্টফোন সব কিছুই আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড, আমাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করব, আমরা সেই ডেটাগুলোকে স্টোরেজ রাখবো, এগুলো কিন্তু আমাদের সব কথাগুলোই চলে আসবে। জাস্ট একটা সেক্টর আমি টপোলজির ক্ষেত্রে বললাম, যে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মোবাইল ফোনের একটা পার্ট নিয়ে আমি কথা বললাম। তো যাই হোক, আমরা মূলত বুঝবো ক্লাউড কম্পিউটিং জাস্ট আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন ইন্টারনেটের সাথে কানেক্টেড, আমরা সেখানে প্রবেশ করব, অ্যাক্সেস নিব, এবং ডেটাটাকে আমরা কি করব, সেখান থেকে রিকভার করব, নিব, আর প্রয়োজন মতো কাজ সেরে সেখান থেকে ডেটাটা আমরা ডিলিট করতে পারি। সেখানে আবার ডেটাটার একটা নিরাপত্তার ব্যাপার থাকবে, ডেটাটার আবার একটা ব্যাকআপ থাকতে হবে, ডেটাটার ওই যে কিছুক্ষণ আগে বললাম যে পুনরুদ্ধার করার ব্যাপারটা থাকবে, স্কেবিলিটি, তাই না,
এরকম অনেক বেশ কিছু জিনিস জড়িত। কিন্তু এই যে দূরবর্তী অ্যাক্সেস মানে আমরা যে কোনো জায়গা থেকে এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো। মোটা দাগে যদি বলি, ডেটা ক্লাউড সার্ভার, স্কেলেবিলিটি, ওয়ান ডিমান্ড সার্ভিস, রিসোর্স শেয়ারিং এবং ইন্টারনেট অ্যাক্সেস, এই জিনিসগুলোই আমার এই ডেটা মানে অর্থাৎ আমার ক্লাউড কম্পিউটিংয়ের সাথে কাজের সাথে সম্পৃক্ত। এখন আমরা এটির সম্পর্কে কি জানি, আমরা সার্ভিসের ভিত্তিতে আমরা কতগুলো প্রকারভেদে এটা আমরা নিয়ে যেতে পারি। এখন এখানে আমরা আইএএস অর্থাৎ এই জায়গা থেকে আমরা ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ এই যে স্ট্রাকচারের কথা বলছি, আমরা একটা অবকাঠামোর কথা বলছি, কোথা ডেটা সেন্টারে আমরা ইকুইপমেন্টের কথা বলছিলাম। এই যে কিছুক্ষণ আগে আমি কতগুলো শব্দগুলো বললাম, মোবাইল ফোন জগতের ইকুইপমেন্টগুলো ব্যবহার হয়, রাউটার, হাব, সুইচ, অন্যান্য আনুষঙ্গিক যা যা ডেস্কটপ পেরিফেরালস যে ডিভাইসগুলো, তাই না, ভার্চুয়ালাইজেশন বলছি আমরা, সিস্টেম ইঞ্জিনিয়ার, এই সমস্ত কাজগুলোর সাথে কিন্তু যারা সিস্টেম ইঞ্জিনিয়ার বলতে কিন্তু আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে তাদেরকে মূলত মিন করতেছি। কম্পিউটার জাস্ট একটা সিস্টেম। এখন এখান থেকে আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এইটার জায়গায় আমরা ক্লাউড সার্ভিসের বেসিক কতগুলো লেভেল আমরা এখান থেকে বলছি, যা ভার্চুয়াল মেশিন, নেটওয়ার্ক, স্টোরেজ, ওই যে বারবার কিন্তু ওই কথাগুলোই আসতেছে, নেটওয়ার্ক, তারপরে স্টোরেজ, এই বিষয়গুলো, অন্যান্য বেসিক যত আইটি অবকাঠামো আছে সবগুলোই এই আমার আইএএএস এর মধ্যে আছে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এটি ব্যবহারকারীকে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম, আমরা যে বিভিন্নভাবে, আমরা তো সাধারণত কম্পিউটারের অপারেটিং সিস্টেমের নাম জানি, উইন্ডোজ, লিনাক্স বা এই যে ম্যাক যেগুলো বলি, আমরা এদিকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আমরা ইউজ করি, আমরা আইওএস বা এগুলো নিয়ে আমরা বলি যে অ্যাপ্লিকেশনগুলো, সেগুলো হলো অপারেটিং সিস্টেম, তারা নিজেদের মতো তারা ব্যবহার করে এবং সেইখানে তারা যে অ্যাপ্লিকেশনগুলো, সফটওয়্যারগুলো, সেগুলো তাদের মতো করে তারা ইনস্টল করে এবং সেখান থেকে তারা পরিচালনা করে। আর যারা মানে আমরা যারা ক্লায়েন্ট, আমরা তাদের কাছ থেকে সেই সেবাটা নিয়ে থাকি। এখানে অ্যামাজন ওয়েব সার্ভিস, AWS, মাইক্রোসফট অ্যাজিউর, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম এগুলো এর সাথে জড়িত। ভার্চুয়ালাইজড হার্ডওয়্যার, ডেটা স্টোরেজ, ঠিক আছে, ব্যাকআপ সমাধান, স্কেল যোগ্যতা এবং ফ্লেক্সিবিলিটি, এইটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। ফ্লেক্সিবিলিটি ব্যাপারটা হলো এরকম, আমরা ক্লাউড কম্পিউটিংয়ের জায়গায় যখন বলবো তখনই আমরা খুব ইজিলি আমরা সেই জায়গায় সার্ভিসটা আমরা নিতে পারবো। মূলত এই বিষয়টাই ফ্লেক্সিবিলিটি বিষয়টা বোঝানো হচ্ছে। আমরা এখানে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এটার জন্য আমরা ওই যে কাজের যে বৈশিষ্ট্য বলছিলাম, সার্ভিসের ভিত্তিতে যে প্রকারভেদে আমরা এই সার্ভিস যে আমরা নিব, এটা একটা প্ল্যাটফর্ম যে ডেভেলপারদের জন্য একটি সম্পূর্ণ একটা প্ল্যাটফর্ম সরবরাহ করে, যেখানে তারা অ্যাপ্লিকেশনটা তৈরি করে, সেখানে পরীক্ষা করে, পরিচালনা করতে পারে। এতে অপারেটিং সিস্টেম, ডেটাবেস, ডেভেলপমেন্ট টুলস এবং নেটওয়ার্কিং সমাধান অন্তর্ভুক্ত থাকে। এর মধ্যেই কিন্তু আমরা উদাহরণে এই কথাগুলো বলতে পারি, মাইক্রোসফট অ্যাজিউর অ্যাপ সার্ভিস, গুগল অ্যাপ ইঞ্জিন, হিরোকু, এগুলো জড়িত। তো আমাদের কিন্তু এইভাবেই কিন্তু প্রতিযোগিতায় এই ধরনের জায়গা থেকে ছোট্ট ছোট্ট করে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো কিন্তু থাকবে, আমাদের এক্সাম্পল থাকবে, আমাদের সেখান থেকে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, মানে বৈশিষ্ট্য দেওয়া থাকবে, তাই তো। ডেভেলপমেন্ট টুলস সরবরাহ, অটোমেটেড স্কেলিং, ডেটাবেস ম্যানেজমেন্ট সুবিধা। তার মানে আমাদের ডেটাবেজে থাকবে, কিন্তু সেটাকে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট করতে হবে এবং একটা ডেটার সাথে কিন্তু আরেকটা ডেটা রিলেশন করতে হবে, যেটাকে আমরা বলি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সেখান থেকে আবার আর মানে যেটাকে বলি ডেটাবেস, মানে আর শব্দটা দিয়ে হলো আমার ডেটার মধ্যে একটা রিলেশন আমরা তৈরি করতে পারি। এখন এই জায়গা থেকে আমরা যখন বলবো যে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, তখন আমাদের মাথায় কয়েকটা বিষয় চলে আসবে। সেখানে অবশ্যই ওই যে মোবাইল ফোনের যে টাওয়ারের কথা আমরা বলছি, ওই যে নেটওয়ার্ক অ্যাক্সেস, এই যে ডেটাবেজের কথা বলছি, ডেটা থাকবে, এই যে আমরা সফটওয়্যারের কথা বলতেছি, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকবে। অবশ্যই আমাদের সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যেরকম বাসা বাড়িতে আমরা যেভাবে থাকি, এখানে যেরকম আমাদের প্লেসটাকে আমরা খুব সিকিউর করে রাখি, তদ্রূপ এই ডেটাবেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে কিন্তু ডেটাটা যেন ডেটাবেজে সুরক্ষিত থাকে, আমার ডেটাবেজে যেন অন্য কেউ অ্যাক্সেস দিতে না পারে, এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। আর এখানে হোস্টিংয়ের কথা বলা হয়েছে, অপারেটিং সিস্টেমের কথা বলা হয়েছে, এখানে কিন্তু ছবি দিয়েও বোঝানো হয়েছে, তাই না, যে এখানে আমরা কী কী অপারেটিং সিস্টেম ব্যবহার করি। তাহলে যারা এটা সার্ভিস প্রোভাইডার ক্লাউড কম্পিউটিংয়ের সাথে জড়িত, তারা কিন্তু মূলত এইভাবে করে অপারেটিং সিস্টেম তারা ইউজ করে। আর হোস্টিংয়ের ব্যাপারটা বলতে গেলেই কিন্তু আমাদের ডোমেন হোস্টিংয়ের ব্যাপারটা আসে, ওয়েবসাইটের ব্যাপারটা আমাদের চলে আসে। আমার নিজেরই একটা ওয়েবসাইট আছে, যেমন www.onesecondname.com। সেই ওয়েবসাইটটার জন্য আমাকে ডোমেন এবং হোস্টিং কিন্তু আমি
নিয়েছি। প্রথম বছর ওরা কি করলো, একটা প্রোভাইড করলো যে আপনাকে আমরা ডোমেইনটা ফ্রি দিলাম, হোস্টিং 10 GB বা এটা ফ্রি দিলাম, আপনি এই 999 টাকা এটা পে করবেন। দ্বিতীয় বছর সেকেন্ড, তখন কিন্তু ওটাকে রিনিউ করার জন্য আমার কিন্তু 2200 টাকা খরচ করতে হলো। এবারেও কিন্তু আমি আবার রিনিউ করলাম। তার মানে তখন ওরা কি করলো, আমাকে 10 GB জায়গা আমাকে দিল। আমরা ভালো করেই জানি যে ডোমেইন আর হোস্টিং এই ব্যাপারটা হলো যে ডোমেইনটা হলো ঠিকানা, যেমন www.ictolympiadbangladesh.com, এই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এই যে ঠিকানাটা, দ্যাট মিনস ডোমেইন, এটা একটা বিষয়। এবং এই ঠিকানাটায় কি পরিমাণ রিসোর্স আমি রাখবো, সেই জায়গাটা, সেটাই আমার কিন্তু হোস্টিং। যাই হোক, যখনই আমরা এই কথাটা বলবো যে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস অর্থাৎ PaaS, তখনই আমাদের মাথায় নেটওয়ার্ক অ্যাক্সেস, ডেটাবেস, সফটওয়্যার, সিকিউরিটি, হোস্টিং, অপারেটিং সিস্টেম, এই বিষয়গুলো আমাদের চলে আসবে। আমি যেহেতু অনেক রাত হয়েছে, তো মূলত আমি আসলে একটু লেকচারটা ওইভাবেই আর একটা ক্লাসও করিয়েছি, তো আমি একটু তাড়াতাড়ি টানতেছি। এরপরে আমি আপনাদের একটু কথা শুনবো যে আপনারা আসলে কতটুকু কনসেপ্ট এখান থেকে পেয়েছেন, কিংবা পূর্বেই আপনাদের কতটুকু নলেজ ছিল, একটু আমরা শেয়ারিংয়ের মাধ্যমে, নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে আমরা একটু নিজেদেরকে একটু ডেভেলপ করব। সার্ভিসের ভিত্তিতে প্রকারভেদ, এখানে নেটওয়ার্কস, তারপর অ্যাপ সার্ভার, তারপর কোডার্স, মোবাইল, ডেটাবেস, পিসি মানে পার্সোনাল কম্পিউটার, এখানে আমরা এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখন ওই যে বারবার কিন্তু কথাগুলো আসতেছে, তাহলে এখন একটু একটু পার্থক্য কিন্তু থাকছে। যখন এই সার্ভিসের কথা বলতেছি যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে, তখন আমরা এমন একটি মডেলের কথা চিন্তা করতেছি, মাথায় আনতেছি, যেখান থেকে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে কি ইনফরমেশন শেয়ার করা হয়। ব্যবহারকারী আর কোনো কিছু ইনস্টল না করেই এই সার্ভিস ব্যবহার করতে পারে এবং সাবস্ক্রিপশন ভিত্তিক পেমেন্ট দেয়। গুগল মানে ওয়ার্ক স্পেস, যেটা জিমেল, আমরা তো সবাই জিমেল, গুগল ডক্স এগুলোর সাথে ব্যবহার, আমরা কিন্তু এর জন্য কিন্তু আলাদা কোনো মানে অ্যাপস কিন্তু আমরা ইনস্টল করি না, তাই না? আমরা যেমন মোবাইল মানে কম্পিউটারে কত রকমের আমরা করি, যেমন আমরা ভিডিও এডিটিং, তারপরে হলো আমরা প্রোগ্রামিংয়ের জন্য বিভিন্ন কোড এডিটর ব্যবহার করি, ওয়েবসাইট ডিজাইনের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করি, কিন্তু আমার কিন্তু এই জায়গায় আমাদের কিন্তু এটা করতে হচ্ছে না। অর্থাৎ আমরা শুধু জিমেল আইডি, আমার মনে হয় সবারই জিমেল আইডি আছে, আমরা যদি জিমেল আইডি ক্রিয়েট করি, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, কিন্তু আমরা সেই ইনফরমেশনগুলো, আমাদের ব্যক্তিগত ছবি বা অফিসিয়াল বা যাই হোক, আমরা মানে বিভিন্ন অডিও ভিডিও আমরা সেই জায়গায় রাখতে পারি। এই কথাগুলোই এখানে বলছে যে আমরা এটাকে কি করতে পারি, অর্থাৎ এই সার্ভিসটা আমরা নিব, সেটা সাবস্ক্রিপশন ভিত্তিক। আবার এমন হতে পারে যে আমার জিমেলের জন্য যতটুকু মানে 15 GB এটা আমাকে প্রোভাইড করলো, এরপর আমার অতিরিক্ত লাগবে, তখন কিন্তু আবার আমাকে আলাদা পেমেন্ট করতে হবে। এই জন্যই বলছে সাবস্ক্রিপশন ভিত্তিক পেমেন্ট করে। ওকে, বৈশিষ্ট্য, ইন্টারনেট ভিত্তিক অ্যাক্সেস, এই অ্যাক্সেসটা নিতে গেলেই কিন্তু আমাদের ইন্টারনেটের কানেকশন লাগবে, তাই না? আর সফটওয়্যার আপডেট অটোমেটেড, সো আমরা জানি যে অনেকগুলো অ্যাপস বা সফটওয়্যার ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু আপডেট করে নিচ্ছে অটোমেটিক্যালি। আজকে এই ফিচার দেখতে পাচ্ছি, কালকে হয়তো দেখতেছি ঘুম থেকে উঠে আরেকটা ফিচার সংযুক্ত, এটা জাস্ট তারা সেখান থেকে প্রোভাইড করে থাকে। মাল্টি ইউজার সুবিধা, এমন না যে আমি শুধু জিমেল ইউজ করব বা এরকম একটা সংখ্যা দেওয়া আছে, এর বাহিরে করা যাবে না, এরকম না। অর্থাৎ এই জায়গা থেকে মানে মাল্টি ইউজার এই সুবিধাগুলো পেয়ে থাকে আর কি। এখানে আমরা ফাংশন অ্যাজ এ সার্ভিস এটা নিয়ে কথা বলবো। এটার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপাররা নির্দিষ্ট কিছু ফাংশন বা কোডের ছোট টুকরো করে এবং এটাকে চালাতে পারে, অর্থাৎ ড্রাইভ করে। সেই ফাংশনগুলো যখনই রান হয় তখন নির্দিষ্ট একটা ইভেন্ট ট্রিগার করে। এই মডেলে ডেভেলপারদের পূর্ণ সার্ভার বা ইনফ্রাস্ট্রাকচারের দায়িত্ব নিতে হয় না। অর্থাৎ এই যে ফাংশন অ্যাজ এ সার্ভিস, এটার মধ্যে ইভেন্ট ড্রাইভেন আছে, পে অ্যাজ ইউ গো, এটার সাথে আমরা অনেকেই জড়িত। যখনই আমরা কোনো একটা ফাংশন জেনারেট করি, রান করি, এখানে একটা চার্জের ব্যাপার আসে। বিশেষ করে যখন আমরা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো পেমেন্ট করতে চাই, তখন আমরা কোন প্ল্যাটফর্ম ইউজ করব, সেখান থেকে কিন্তু তখনই কিন্তু এই পে অ্যাজ ইউ গো এই অপশনটি চলে আসে। শর্ট মানে লিফট, এই ফাংশন খুবই দ্রুত সম্পন্ন হয় এবং একটি নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা AWS, তারপর লম্বা গুগল ক্লাউড ফাংশন, অ্যাজুর ফাংশন, এই সমস্ত বিষয়গুলো এটার সাথে জড়িত। আমরা কিন্তু প্রত্যেকটা মডেলে মনে রাখবো। যখনই আমরা বলবো যে ফাংশন অ্যাজ এ সার্ভিস, এটা বলবো শুধু লাইন বাই লাইন পড়বো না। আমরা যখন ফাংশন অর্থাৎ এই সার্ভিসের যে ফাংশনটাকে কাজ,
এইটা বলতে গেলে আমাদের এই মাইক্রো সার্ভিস, তারপর পেপরি এক্সিকিউশন, ইভেন্ট ড্রিভেন, তারপর হলো এই যে এখানে ইকোসিস্টেম, এখানে অটো স্কেলিং, এই 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 উপাদানগুলো, এই এলিমেন্টগুলো আমরা মাথায় রাখবো আর কি। এরপরে আমরা স্টোরেজ অ্যাজ এ সার্ভিস, আমাদের আসলে ক্লাউড কম্পিউটিং এর মূল কনসেপ্টটাই কিন্তু আমাদের ডেটাটা কি করবে, স্টোরেজ হবে। অর্থাৎ আমরা ডেটাটা যদি স্টোরেজে থাকে তখন সেখান থেকে আমরা সার্ভিসটা মানে আমরা নিতে পারবো। তাহলে এই ওয়ান ডিমান্ড ক্লাউড কম্পিউটিং এটা মডেলের মধ্যে এখানে আমরা স্কেবল, তারপরে ফ্লেক্সিবল, এই ফ্লেক্সিবল নিয়ে একটু কথা বলা দরকার। আসলে আমরা যে ডেটাটাকে অ্যাক্সেস করব সেখানে কিন্তু আমরা কি করব, মানে অর্থাৎ ডেটাটার মধ্যে খুব ফ্লেক্সিবলভাবে যেতে পারবো। এমন না যে একটা ডেটা কানেক্টেড হব, সেটার এত বড় লম্বা প্রসিডিউর, হ্যাঁ, সেখানে আমি ডেটা স্টোরেজ থেকে ডেটাটা আমি নিব, মানে এরকম ধরনের বিষয় খুবই জটিল বা কমপ্লেক্সিটি এরকম না। অর্থাৎ আমরা ফ্লেক্সিবলভাবে ডেটাটা আমরা সেখান থেকে নীতি নিয়ে আমরা আমাদের কাজ করতে পারবো। এখানে সেই কথাগুলোই বলছি কিন্তু এখানে, হ্যাঁ, যে মানে স্টোরেজ অ্যাজ এ সার্ভিস, হ্যাঁ, এটি ক্লাউড ভিত্তিক একটি পরিষেবা যেখানে তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের তাদের মানে আমরা থার্ড পার্টি যারা তাদের কথা বলছি, তাদের ডেটা আমরা সংরক্ষণ করার জন্য স্টোরেজ স্পেস প্রদান করে। এই যে আমরা যদি বলি যে জুম ক্লাউড মিটিং, আমরা যে জুমে যে মিটিংটা করি, জুমে কিন্তু অ্যাকাউন্টটা যখন আমরা খুলি, ওপেন করি, ক্রিয়েট করি, তখন কিন্তু আমাদের নিজের একটা জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু এটা যাই। এরপরে কিন্তু এমন না যে জুমের জন্য নিজস্ব একটা আইডি তৈরি হয়, মানে অর্থাৎ জুমের একটা আইডি আমি পাই, সেটা একটা পাসওয়ার্ড নিজের মতো রান করি, কিন্তু সে কিন্তু কি করে, জিমেলে যেহেতু আগেই আমার ইনফরমেশনগুলো দেওয়া ছিল, সে কি করে ওই ওই জুম ওই মানে যেটাকে বলে গুগলের সাথে তার একটা কানেক্টিভিটি আছে, সেখান থেকে সে তার ডেটাবেস থেকে ডেটাটা সে নিয়ে নেয়। তো এইভাবে সেই স্টোরেজটা ব্যবহার করে। এবং এই যে অ্যাজ এ সার্ভিস যেটাকে আমরা বলতেছি, কোম্পানি বা ব্যক্তি তারা কি করে ডেটাটাকে স্টোর করে এবং নিজস্ব স্টোরেজ, তারা নিজস্বভাবে স্টোরেজ ব্যবহার করে, সেটা হার্ডওয়্যার এবং ইনফ্রাস্ট্রাকচার সেট আপ, এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেয়। ওই যে বললাম যে যখন আমি জুমের ক্লাস নিব, বা এখন এই যে গুগল মিটে আমি ক্লাস নিচ্ছি, জুমের কথাও নাই বলে এই যে গুগল মিটে ক্লাস নিচ্ছি, এখন এখানকার জন্য আমাদের জাস্ট কি দরকার ছিল, জিমেল আইডিতে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, আমরা জাস্ট সেটা লগ ইন করে আমরা মিটে আমরা চলে গেছি, সেখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে, সেই লিঙ্কটা শেয়ার করা হয়েছে, আমরা সব শিক্ষার্থীরা কি করছি, সেই লিঙ্কে আমরা জয়েন করেছি। আমি অ্যাজ এ টিচার হিসেবে কিন্তু আমি সেখানে জয়েন করেছি। এখানে ওয়ান ডিমান্ড স্টোরেজ আছে, কস্ট এফিসিয়েন্সি আছে, এখানে ডেটা এক্সেস আছে, এই বিষয়গুলো। এখন আমরা যদি বলি যে ওয়ান ডিমান্ড স্টোরেজটা কি, যখনই প্রয়োজন তখনই স্টোরেজ সহজে বাড়ানো বা কমানো যায়, ঠিক আছে। তারপর কস্ট এফিসিয়েন্সিটা কি, ব্যয়বহুল স্টোরেজ সিস্টেম কেনার পরিবর্তে শুধুমাত্র ব্যবহারের জন্য টাকা দিতে হয়। এই তো মাঝে মাঝে আমি এই জুমের প্যাকেজ ইউজ করি, হ্যাঁ, যেমন 100 পার্টিসিপেন্ট হবে, আমি সেখানে 699, কেউ কোনো কোনো সময় এটার ডলারের দামের উপর ডিপেন্ড করে, তো সেইভাবে করে আমি সেটা করি। আর 40 মিনিটস পরে লাইন কেটে যায়, ঠিক আছে। আবার এখন দেখা যাচ্ছে যে আমি সেই পেমেন্টটা না করে আমি 4টা জুম ইউজ করি, সেই ক্ষেত্রে কি হয়, আমার একটা যদি অনলাইনে পড়ানোর সময় লাইন কেটে গেলে আবার 10 মিনিট আমাকে ওয়েট করতে বলে, তাহলে আমার ক্লাসটাই হ্যাম্পার হয়। তখন আমি কি করি, তখন আমি ওই আরেকটা লিঙ্কে আমি চলে যাই এবং ওই লিঙ্কটাই আমি আমার স্টুডেন্টকে শেয়ার করি, ঠিক আছে। তো এইভাবে করে আমি ফ্রি সার্ভিসটা ইউজ করি। আবার যদি আমি মনে করি যে না আমি পেমেন্ট করব, তখন আবার সেই জুমের জায়গা থেকে আমাকে সেই মানে পেমেন্ট করে আমাকে সেটাকে এক্সেস নিতে হয়। আমি কি 100 পার্টিসিপেন্ট রাখবো না 300 রাখবো, ব্যাপারটা এরকম। যাই হোক, এরপর ডেটা অ্যাক্সেস করতে পারবো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে, এই ইন্টারনেটের মাধ্যমে আমরা ডেটাটাই অ্যাক্সেস করব। এই জায়গা থেকে আমরা বলবো এই যে অ্যামাজন S3 সিম্পল স্টোরেজ সার্ভিস, গুগল ক্লাউড স্টোরেজ, ড্রপ বক্স, ওয়ান ড্রাইভ, যেখানে আমাদের ইনফরমেশনটা রাখে আমরা এই কাজটা করতে পারি। এই যে কটা উদাহরণ আমি এখানে বললাম, গুগল ক্লাউড স্টোরেজ, ড্রপ বক্স, ওয়ান ড্রাইভ, সেখানে ওয়ান ডিমান্ড যেটাকে স্টোরেজ আছে, কস্ট এফিসিয়েন্সি, ডেটা এক্সেস, এইগুলো জাস্ট মূলত আমরা এইটার আওতায়, মানে আমরা মাথায় রাখবো যে এমন না যে আমরা নিজের মতো করে ডেটাটা রাখলাম আর আবার নিজের ডেটা নিজে ইউজ করব, হ্যাঁ, তাতে মানে এটা কোনো লিমিট নাই, মানে এটার কোনো একটা সীমাবদ্ধতা নেই, ব্যাপারটা এরকম নয় আর কি। যাই হোক, এখন এই পর্যন্ত আমি যতটুকু আলোচনা করলাম, এবার আমি একটু স্ক্রিনটা অফ করে দিয়ে জাস্ট এই যে মানে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম আর কি, আমার শিক্ষার্থীদের কাছ থেকে একটু জানতে চাই যে ক্লাউড কম্পিউটিংয়ের যে কনসেপ্টটা,
এটা কি মানে এর থেকেও যদি ভালোভাবে কেউ বলতে পারে তাও হয়, অথবা যদি কেউ পরিষ্কার বুঝতে পারে যে জি স্যার বুঝতে পেরেছি, সেটা একটু শেয়ার করলে ভালো হয় আর কি। আমি তো এক নাগারে অনেকক্ষণ কথা বললাম, আমার শিক্ষার্থীদের কাছ থেকে একটু ফিডব্যাক চাচ্ছি। কেউ কিছু বলবে শিক্ষার্থীরা? সিনিদা ম্যাম আছেন? জি স্যার আছে। জি, বলছিলাম যে শিক্ষার্থীদের কাছ থেকে একটু আমি তো এক নাগারে অনেকক্ষণ কথা বললাম, তো শিক্ষার্থীদের কাছ থেকে একটু কথা শুনতে চাই প্রাথমিক কিছু জি জি আলোচনা থেকে। বা কোনো শিক্ষার্থী যদি জি এর জি থেকে আরেকটু অবশ্যই, কেন না। কোনো শিক্ষার্থী যদি এর থেকে আরেকটু পরিষ্কারভাবে ক্লাউড কম্পিউটিং বলতে পারে, বা আরও যদি কোনো রিসোর্স শেয়ার করতে পারে, আমরা সবাই শুনলাম, জানলাম, শিখলাম, এরকম কেউ কিছু। বা আমি এতক্ষণ যে আলোচনা করলাম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে, এতদিন পর্যন্ত হয়তো কোনো এভাবে ধারণা ছিল না, আজকের হয়তো আলোচনা থেকে একটু আমরা ডেভেলপ করলাম, ব্রেন স্টর্মিং হলো, এরকম কোনো কিছু তাও একটু কোনো শিক্ষার্থী শেয়ার করতে পারে মাইক্রোফোন আনমিউট করে। জি, আমি সবাইকে অনুরোধ করব স্যারের সাথে একটু কোঅপারেট করি, সো দ্যাট আমাদের ক্লাসটা আরো বেশি হেল্পফুল হবে সবার জন্য। আমি কিছু বলবো। জি জি জি, শুনতে পাচ্ছি, জি বলুন। তুমি বলতে গেলে কি, আমি জাস্ট একটা বিষয় বুঝছি যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে যে একটা হচ্ছে যেটা শুরুতেই বলছেন, জি। যে একটা হচ্ছে প্রযুক্তি বা হুম। কম্পিউটার রিসোর্স, রাইট। ওইটাই। যেটা হচ্ছে যেমন সার্ভার, স্টোরেজ, অ্যাপ্লিকেশন, এই যে আমাদের ইন্টারনেটের যেসব সেবা আছে এগুলো ব্যবহার করার সুযোগ তৈরি করে দিতেছে। রাইট রাইট। তো এইটুকুই, আমি আর এর বাইরে কিছু বুঝিনি। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আর কেউ কিছু শেয়ার করবে? থ্যাংক ইউ আপনাকে। জি, আর কেউ কিছু? জি স্যার, আমি একটু শেয়ার করতে চাই। জি। আসলে আমি ক্লাউড কম্পিউটিং বলতে যেটুকু বুঝেছি আর কি, আর যতটুকু আমি আগে থেকে জানি আর কি, হুম হুম হুম। নিজে থেকে বুঝি, জি। ওইটুকু আমি শেয়ার করতে চাচ্ছি। তো ক্লাউড কম্পিউটিং জিনিস হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে একটা কম্পিউটিং পরিষেবা প্রদানের একটা পদ্ধতি। তো এতে স্টোরেজ থাকে, ডেটাবেস থাকে, নেটওয়ার্কিং সফটওয়্যার, অ্যানালিটিক্স থাকে, বিভিন্ন ধরনের এগুলো থাকে। তো ক্লাউড কম্পিউটিং ব্যবহার করার জন্য একটা স্থানীয় সার্ভার ব্যক্তিগত ডিভাইসে দিয়ে থাকে, অথবা এবং এই মানে কি বলবো এটাকে, গ্লোবালি দিয়ে থাকে, পরিষেবাগুলো অ্যাক্সেস দিয়ে থাকে আর কি। হুম 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 হুম। তো ক্লাউড কম্পিউটিং এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আপনার ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস প্রদান করে। আবার আমার যতটুকু দরকার আমি এতটুকু নিব, এই হুম এই হুম। প্রাইস রেঞ্জ, এটা মানে স্কেলেবিলিটি, যেটা রাইট। হচ্ছে আমি পরিমাপ করতে পারবো, আমার এতটুকু দরকার আমি এতটুকু নেব, তো রাইট। এতটুকু আমি পেমেন্ট করলাম। তো হুম আরো হুম আরো এছাড়া যেটা হচ্ছে ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, তো এটা বিশ্বের যে কোনো জায়গা থেকে, যেই প্রান্তে ইন্টারনেট আছে সেই প্রান্ত থেকে অ্যাক্সেস করা যাবে, শুধু ল্যাপটপ স্মার্টফোন থাকলেই হবে। হুম 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 হুম। তো এটা হচ্ছে। আর ক্লাউড কম্পিউটিং ধরন সম্পর্কে আপনি বলেছেন, যেটা হচ্ছে পাবলিক ক্লাউড। যেমন আমরা যদি অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট আজুরি, এইগুলোর কথা বলি, তাহলে এগুলো হচ্ছে পাবলিক ক্লাউড। এবং এরপরে আছে প্রাইভেট ক্লাউড। হুম 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 প্রাইভেট ক্লাউডও একটি মানে নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য অথবা ব্যক্তিগত কারণে কেউ ব্যবহার করতে পারে। এবং হাইব্রিড হচ্ছে দুইটা সমন্বয় যেটা গঠিত হয়, সেটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। হুম তো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হচ্ছে খরচ সাশ্রয়, স্কেলেবিলিটি, নমনীয়তা, এইসব ডেটা সুরক্ষা, এগুলো হচ্ছে এটা সুবিধা। হুম 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 তো হুম। স্যার আমি এতটুকু বুঝেছি আর কি। রাইট রাইট রাইট। হুম হুম হুম। না, সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা যাক, তো এই তো আপনারা আপনাদের কাছে কিছু রিসোর্স, আমি যেটা জানি যে শেয়ার করা হয়েছে, সেখানেও যেটা লেখা আছে বা এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু আলোচনা করছি বা আপনারা যেটা শেয়ার করলেন, হ্যাঁ আসলে বিষয়টা এরকমই, এই আর কি। তো আমি যদি আর কোনো বিষয় না থাকে, আমি আর একটু স্লাইডের কিছু অংশ আলোচনা করতে চাই। আমি কি আবারও স্ক্রিনটা শেয়ার করব? হ্যালো। জি জি, শেয়ার জি। করতে পারেন ওকে। স্যার। জি জি জি, অবশ্যই। আচ্ছা, এবার আমরা আপনাদের কাছে যেই ফাইলটা আছে, মনে হয় এরকম একটা বিষয় আপনারা পেয়েছেন। আমি আমার স্ক্রিনটা, ল্যাপটপের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। জি জি, দেখা যাচ্ছে ক্লিয়ার।
এটা থেকে আমি একটু ক্লাউড কম্পিউটিং এর একটু আমরা যে কটা টুলস সম্পর্কে এখানে জানলাম, এখান থেকে আমরা একটু সামনে যাব। সামনে বলতে জাস্ট নিরাপত্তার ব্যাপারটা নিয়ে কথা বলবো, সিকিউরিটি, ডেটা সিকিউরিটি। আসলে আমাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি মানে সবাই জানি যে বর্তমান যে সাইবার যে জগৎ, ইন্টারনেট যে জগৎ, সেখানে কিন্তু আমরা যে সমস্ত বিষয় নিয়ে কাজ করি, সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো, সেখানকার আমরা যে আইডি ইউজ করি, পাসওয়ার্ড ইউজ করি, সেই যে সিকিউরিটি, আমরা এখানেও কিন্তু সেই একইভাবে যে ক্লাউড কম্পিউটিং যেটা নিয়ে আমরা বলছিলাম যে গুগল ড্রাইভে আমাদের যে সমস্ত ইনফরমেশন আছে, বারবার গুগল ড্রাইভ কেন বলি, এটা একটু পরিচিত শব্দ তো তাই। তো সেই জায়গায় কিন্তু আমাদের নিরাপত্তার ব্যাপার থাকবে। সেখানে এই সিকিউরিটিটা, আমাদের ডেটার সিকিউরিটি দরকার। আমরা সেখানে অ্যাক্সেস যে করব সেটার যে একটা কন্ট্রোল, আমরা নেটওয়ার্কের একটা সিকিউরিটি, কারণ আমরা পুরো বিষয়টাই তো নেটওয়ার্কের সাথে কানেক্টেড। আমাদের যে আইডেন্টিটি ম্যানেজমেন্ট, আমাদের কমপ্লায়েন্স, আমাদের ডেটা ব্যাকআপ বা রিকভারি, আমাদের ফিজিক্যাল যে সিকিউরিটি, হ্যাঁ, সেখানে এই যে বায়োমেট্রিক্স অ্যাক্সেস, সিসিটিভি, এগুলো কানেক্টেড। ফিজিক্যাল যেই ডিভাইসগুলোর কথা বলছি, থ্রেট মনিটরিং, তারপর হলো ইনস্ট্রুশন ডিটেকশন, ঠিক আছে, তারপর এখানে ক্লাউড শেয়ারিং সিকিউরিটি, এগুলো জড়িত। অর্থাৎ আমরা নিরাপত্তার ব্যাপারটা যখনই ক্লাউড কম্পিউটিংয়ের নিরাপত্তা বলবো, তখন আমাদের এই মানে এলিমেন্ট বা এই যে আমাদের কনসেপ্টগুলো আমাদের একটু থাকতে হবে। আমরা ডেটাটাকে শেয়ার করব, ডেটাটা আমরা সার্ভার থেকে নিব, নেটওয়ার্ক ইউজ করব, আমাদের ডেটাটা কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আমরা এটা ব্যবহার করছি, সেখানে যদি আমাদের নিরাপত্তাটা না থাকে, তাহলে তো আমাদের ডেটায় মানে অন্য কেউ এটার অ্যাক্সেস নিয়ে আমাদের এই ডেটাগুলোকে মানে নষ্ট করে দিবে। এমনটা পর্যায়ে আমরা হয়তো এই ডেটাগুলো আর রিকভারি করতে পারবোই না। তো এটা একটু আমরা মাথায় রাখবো। ক্লাউড কম্পিউটিংয়ের জন্য জনপ্রিয় যে প্ল্যাটফর্মগুলো আছে, অনেকগুলো প্ল্যাটফর্মের মধ্যে এই নামগুলো একটু আমরা মনে রাখবো। অ্যামাজন ওয়েব সার্ভিস, যেটাকে আমরা AWS বলি, এটা একটা মানে বড় ধরনের একটা প্ল্যাটফর্ম। সেখানে এই যে ওয়ান ডিমান্ড স্কেলেবিলিটি, অর্থাৎ আমরা কতটুকু আমাদের চাহিদার ভিত্তিতে আমরা এই স্কেলিংটা করব, এখানে বিভিন্ন যে পরিষেবাটা পাবো, আর পরিষেবাটার যখন কথা আসবে তখন অবশ্যই আমাদের নিরাপত্তার বিষয়টা চলে আসবে। মাইক্রোসফট অ্যাজিউর, সেখানকার যেই মানে মানে মাইক্রোসফটের এটা একটা প্ল্যাটফর্ম। তো ঠিক আছে, এগুলো ডেটাবেস সার্ভিস, অ্যাপ্লিকেশন হোস্টিং। আর হোস্টিং ব্যাপারটা আসলেই কিন্তু আমাদের ওয়েবসাইটের ব্যাপারটা চলে আসে, মানে ওয়েবসাইটের ব্যাপারটা আসে ডোমেইন হোস্টিংয়ের সাথে। আর হোস্টিংটা হলো যে ইনফরমেশনটা একটা জায়গায় থাকে, কতটুকু জায়গায় তার ব্যাপ্তিটা, সেটাই মূলত আসলে হোস্টিং। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, তারপর আছে IBM ক্লাউড, তারপর ওরাকল ক্লাউড। এই যে ওরাকল শব্দটা, আমরা জানি যে ওরাকল একটা ডেটাবেস সফটওয়্যার, ঠিক আছে। এখানে কিন্তু আমরা সেই ওরাকল ক্লাউডের মানে যেটাকে বলছি যে এই ডেটাবেজের ব্যাপারটা আসবে। আমি বারবার বলছি যে ক্লাউড কম্পিউটিংয়ের কথা বললেই ইন্টারনেট কানেক্টিভিটি, সেখানে আমার রিসোর্সগুলো, হার্ডওয়্যার সফটওয়্যার যে মানে ডিভাইস, সেটা ইউজ, অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারগুলো আছে, নেটওয়ার্ক এটা কানেক্টেড, হ্যাঁ, এবং আমাদের ডেটাবেজে ডেটা থাকবে, এই কথাগুলোই কিন্তু আমাদের ঘুরে ফিরে বারবার আসতেছে, এবং আমরা ইজিলি ব্যবহার করতে পারবো, এবং অবশ্যই ফ্লেক্সিবল থাকবে, স্কেবিলিটি থাকবে, এবং সেটা আমরা টাকা পয়সা দিয়েও হোক, তার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে, এবং টাকা পয়সা ছাড়াও হোক, এইভাবে করে আমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারবো। এই কতগুলো কথাই কিন্তু মূলত ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কিন্তু একটা বড় সড়ো একটা প্লেস। এমন না যে শুধু আমি নেটওয়ার্কের অংশে থাকছি, ঠিক আছে, এমন না যে শুধু আমি ডাটাবেজের মধ্যে থাকছি, এমন না যে আমি শুধু পেরিফেরাল ডিভাইসগুলোর মধ্যে থাকছি, বা হার্ডওয়্যার বা সফটওয়্যার আলাদা আলাদা অংশে থাকছি। পুরো বিষয়টার কনসেপ্টটাই হলো আমার এই ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা অসুবিধা অনেক কিছু আছে। আমাদের এখানে কস্টিংয়ের একটা ব্যাপার আছে, আমাদের স্কেবিলিটি, ওই যে ফ্লেক্সিবিলিটি, সবগুলো কথা একইভাবে চলে আসতেছে। তারপরে রিমোটভাবে এটার ওয়ার্কিং করবে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটার যে গতি, ঠিক আছে, সেটা থাকবে। এখানে ব্যাকআপ, ডেটা রিকভারি, ঠিক আছে। আমাদের যদি ডেটাগুলো, আমরা এই যে টেলিকমের কথাই বলি যদি বারবার, বা যে কোনো জায়গার, আমাদের কিন্তু ডেটাগুলো কিন্তু ব্যাকআপে রাখতে হয়, ঠিক আছে। ডেটা ব্যাকআপে রাখবো, তারপর ডেটা রিকভারি করব, তারপর কোলাবোরেশন সুবিধা। আর আমাদের কিন্তু সবসময় কোনো একটা ICT মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, বা IT ইনফরমেশন টেকনোলজি,
এইগুলোর জায়গায় আমাদের মাথায় রাখতে হবে তার ইতিবাচক যে দিকগুলো আছে তার সাথে তার নেতিবাচক দিকগুলো কিন্তু থাকে। তাহলে এই ইতিবাচক দিক বলতে দ্যাট মিনস তার সুবিধাগুলো, সাথে সাথে কিন্তু আমাদের অসুবিধাগুলো মাথায় রাখতে হয়। আমাদের নিরাপত্তা, আমাদের প্রাইভেসির একটা উদ্বেগ কিন্তু আমাদের কাজ করে। আমরা কিন্তু একটা ভাবি যে আমি যেই ডিভাইস দিয়ে লগ ইন করছি, এখন কিন্তু আমরা কি করি, ডেটাগুলোকে নিরাপত্তার জন্য আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা অন করে রাখি। আমার যদি অন্য একটা ডিভাইস থেকে কেউ কানেক্টেড হতে চায়, তখন আমার কাছে একটা নোটিফিকেশন আছে, তাই না? সেই নোটিফিকেশন দেখে আমি বলতে পারি যে হ্যাঁ এটা আমি না, অন্য কেউ আমার অ্যাক্সেস নিতে চাচ্ছে। আমরা মাঝে মাঝে পাসওয়ার্ডটা স্ট্রং করতে পারি, পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করি, ঠিক আছে? এরপর আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করি, সেই নেটওয়ার্কের মধ্যে যে ডাটাটা যে যাচ্ছে, সেইখানে সেই ডাটাটার আসলে মানে মানে অ্যাকুরেসি কেমন আর কি, ট্রান্সপারেন্সি কেমন, এগুলো আমাদের মাথায় আনতে হয়। আমাদের এখানে মালিকানা এবং এইটার মূল জায়গা থেকে, যেমন এই যে আমার ওয়েবসাইটের কথা আমি বলছি, 1secondname.com, এই ওয়েবসাইট, অথবা ICT Olympiad Bangladesh.com, এই ধরনের ওয়েবসাইটগুলো মানে রিচ কতগুলো ওয়েবসাইট আছে, সেই জায়গাগুলোর যেখান থেকে হ্যান্ডেলিংটা হয়, যেটা থেকে কন্ট্রোলটা হয়, এগুলো কিন্তু জাস্ট ব্যয়বহুল একটা ব্যাপার থাকে। লোডিং টাইম, তার পারফরমেন্স ইস্যু থাকে, হ্যাঁ, যে এটার কতটুকু অ্যাক্টিভিটি, আমরা কিন্তু সব ওয়েবসাইট থেকে কিন্তু সব ধরনের তথ্য কিন্তু আমরা সময় মতো আমরা কিন্তু সেই সাপোর্টটা পাই না, সেটা কিন্তু পারফরমেন্সের একটা ব্যাপার থাকে। এবং কতগুলো ব্যাপার আছে যে এটাকে লং টার্ম কিন্তু তার একটা কস্টিং আমাদের কিন্তু মাথায় চিন্তা করতে হয়। আর ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎটা কিন্তু অনেক বিস্তর। তার কারণ কি, যে আমরা এই যে বর্তমানে এআইয়ের কথা বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা এই যে বর্তমানে রোবোটিক্সের কথা বলছি, আমরা এই যে আইওটির কথা বলতেছি, আমরা এই যে বলতেছি যে কি বলে এটাকে বলে যে আমরা ওই ভার্চুয়াল রিয়েলিটি বলছি, এই যে এই বিষয়গুলো কিন্তু সব ক্লাউড কম্পিউটিংয়ের সাথে মানে কানেক্টেড। যে আমরা যে যত বেশি ডেভেলপ, যে আমি আমার এআইকে কানেক্টেড করব, আমি আমার মেশিন লার্নিং, আমার যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আমার ডেটাবেজ আছে, সবগুলোই কিন্তু আমার এই ভবিষ্যৎটা কিন্তু আমি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আমার কাজটাকে করতে পারবো। আমার ডেটা দরকার, আমি বাসা থেকে চলে গেলাম অন্য কোথাও, কিন্তু আমার বাসার মধ্যে ডিভাইস থাকলো, পেরিফেরাল ডিভাইস, ইন্টারনেটের সাথে কানেক্টেড, আইওটি, আমাদের ইন্টারনেট অফ থিংস, এটার সাথে কানেক্টেড, আমার একটা ডেটা দরকার, আবার আমি দেখা গেলো আমি আমার এসিটা বন্ধ করে যাই নাই, আইওটির সাথে আমি কানেক্টেড, কিন্তু সেটা আমি কিন্তু সেই অ্যাক্সেসটা যে কোনো প্রান্ত থেকে আমি নিতে পারবো। এই যে যেমন আমার নিজস্ব একটা সাইট আছে, সেখান থেকে আমি একটা আইপি ক্যামেরা আমি সেখানে ইনস্টল মানে সেখানে রেখেছি, এখন ওয়াইফাই কানেক্টেডের সাথে আমার সেই ক্যামেরাটা, এখন আমি এখান থেকেই আমি কিন্তু যে কোনো জায়গায় যাই না কেন, আমি দেখতে পারি যে আমার রুমে সেই নিরাপত্তার ব্যাপারটা, কেউ আমার রুমে ঢুকলো কিনা, এই বিষয়গুলো কিন্তু আমি এখানে বসে আমি দেখতে পারি। সুতরাং ক্লাউড প্রযুক্তিটাই মানেই হলো জাস্ট এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আমার ডেটাবেজে অ্যাক্সেস নিব, এবং অবশ্যই সেটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। আমি বারবার কথাগুলো বলছি, নেটওয়ার্কের ব্যাপার, পেরিফেরালস ডিভাইসগুলো থাকে, সেটা হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, এবং সেইটাই আমরা টাকা পয়সা দিয়ে হোক, অথবা নির্দিষ্ট একটা লিমিট থাকে, স্কেলিং থাকে, যে আমি কতটুকু ব্যবহার করতে পারবো। তো যাই হোক, এখানে মাল্টি ক্লাউড অ্যাপসের কথা বলছে, সংস্থাগুলো, বিভিন্ন ক্লাউড ভেন্ডর যারা আছে, তারা এটা ব্যবহার করে তাদের পরিষেবাগুলোকে আরও নমনীয় এবং স্থিতিশীল করবে। এআই এবং মেশিন লার্নিং ইন্টিগ্রেশন একসাথে করে এটা কাজ করবে ক্লাউড প্ল্যাটফর্মগুলোতে। এআই ভিত্তিক পরিষেবা, মেশিন লার্নিং সমাধান দ্রুত বিস্তৃত হবে। তারপরে হলো সার্ভারলেস কম্পিউটিং, ভবিষ্যতে সার্ভারলেস মডেল আরও জনপ্রিয় হবে। হ্যাঁ, এখন তো আমরা সার্ভার ভিত্তিকই কাজ করি, তাই না? সেখানে সেটা জনপ্রিয় তো হবেই সার্ভার থেকে, কিন্তু স্কেলিং, ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট, এই ধরনের সুবিধাগুলো পাওয়া যাবে। উন্নত সিকিউরিটির ব্যাপারটা থাকছে সেখানে, নিরাপত্তার যে নতুন স্তর এবং ইনোভেটিভ সমাধান সেখান থেকে আমরা পাবো। নতুন নতুন উদ্ভাবনী, ইনোভেশন যেটাকে আমরা বলছি আর কি, সেগুলো আমাদের এই ক্লাউড অপারেশনটা করে আমাদের পুরা ক্লাউড কম্পিউটিং যে প্রযুক্তির যে ভবিষ্যৎটা, সেটাকে নিরাপদ করবে। তো মোটামুটিভাবে যতটুকু কথা বলছি, আপনাদেরকেও মনে হয় এই ফাইলগুলো দেওয়া হবে বা হয়েছে, এবং এখানে আপনার ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি এখান থেকে ক্লাউড কম্পিউটিংয়ের একটা ভালো কনসেপ্ট আপনারা পেতে পারেন। এছাড়াও আপনারা গুগল, তারপর চ্যাট জিপিটি, এআই টুলস ইউজ করে, তারপরে উইকিপিডিয়া, তারপর ইউটিউব থেকেও আপনারা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আরও বিস্তর জ্ঞান লাভ করতে পারেন। কিন্তু এই ক্লাউড কম্পিউটিং যেহেতু পুরাটাই একটা প্রযুক্তি, সুতরাং এটার মধ্যে আপনাকে ভালোভাবে নেটওয়ার্কিংটা জানতে হবে, ডেটাবেস জানতে হবে, আপনাকে পেরিফেরালস ডিভাইসগুলো, হার্ডওয়্যার, সফটওয়্যারগুলো জানতে হবে। তাহলেই কিন্তু আপনার ক্লাউড কম্পিউটিংয়ের
জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভালো দক্ষতা থাকা লাগবে, আপনাকে ইন্টারনেটের জন্য ওয়েবসাইট ডিজাইনের জন্য সেই কোডিং ভালো জানতে হবে। এই কতগুলো প্ল্যাটফর্ম সংযুক্তিতেই কিন্তু মূলত আমরা ক্লাউড কম্পিউটিংয়ের কথা চিন্তা করব। যেহেতু সময় মোটামুটি 10:30টায় আমাকে দেওয়া হয়েছে 1 ঘন্টার লেকচার, তো আমার মনে হয় যে আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে কিছুটা বিষয় আপনাদের সামনে আনার। জানি না কতটুকু আপনারা উপকৃত হতে পেরেছেন, কিন্তু আপনাদের সাথে ক্লাসটা করে আমার অন্তত পক্ষে ভালো লেগেছে যে আপনারা অনেক রাত হলেও আমার সাথে আছেন। জি, স্নিগ্ধা ম্যাম আছেন সময় শেষ পর্যায়ে? জি জি, অবশ্যই আছে। জি ম্যাম, একটু বলতেন যদি, বা এই তো শেষ পর্যায়ে। জি, আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি অলমোস্ট, এবং আপনার ক্লাসটা খুবই কি বলে এটা, সহজ ভাষায় যদি বলতে চাই, একদমই সবার জন্য সহজবোধ্য ছিল। সো আমি তো নিজে খুব এনজয় করেছি, বাকিরাও নিশ্চয়ই অনেক বেশি জিনিসগুলো বুঝতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। এবং সবার উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা যদি কোনো টপিক মিস করে যাই, আমাদের আমরা পেয়ে যাব। সো আমাদের ড্যাশবোর্ড থেকে ক্লাসেস সেকশনটাতে যেয়ে আমরা করে ফেলতে পারবো। সো আজকে তো আমরা এখানে শেষ করব, এবং সবাইকে আমি আরেকটু বলতে চাচ্ছি, আমাদের ড্যাশবোর্ডে যে ম্যাটেরিয়ালস গুলো আপনাদের জন্য দেওয়া আছে সেগুলো একটু প্রপারলি যদি রিভাইজ করা হয়, এবং আজকে ক্লাসের লেকচারের ম্যাটেরিয়াল গুলো সঙ্গে করে যদি দেওয়া হয়, রিভাইজটা আপনাদের জন্য খুবই ভালো হবে অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য। তো সবার প্রতি ভালো প্রত্যাশা রেখে আমি আজকে শেষ করছি। সবাইকে বেস্ট অফ লাক এবং গুড নাইট সবাইকে। স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি। ভালো থাকবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।